হ্যালো বন্ধুরা, ঘটনা পাঠে অর্ঘ্য। ওয়েলকাম টু ঘটনা গুচ্ছ। এখানে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরা হয়। ঘটনা গুচ্ছের উদ্দেশ্য হচ্ছে বাংলার আনাচে কানাচে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা এবং মানুষের জীবনে ঘটা ভৌতিক অভিজ্ঞতাগুলোকে সবার সামনে তুলে ধরা। ভূত আছে কি নেই সেই তর্কে যাচ্ছি না, কারণ বিশ্বাস সবার নিজের নিজের। আমি আশা রাখি সবাই এন্টারটেনমেন্ট হিসাবে এই ঘটনাগুলো উপভোগ করবে এবং ঘটনাগুলোর সম্পূর্ণ স্বাদ নিতে হেডফোন ইউজ করবে। দ্বিতীয় এপিসোডের প্রথমে যেই ঘটনাটা আমি বলতে চলেছি সেটি খুবই মর্মান্তিক, সাথে দুঃখজনকও। ঘটনাটি পাঠিয়েছে সৌভিক। ঘটনাটা ঘটেছিল সৌভিকের পরিবার এবং তার কাকার পরিবার একসাথে যখন বকখালি ঘুরতে গিয়েছিল, তখন তাদের এক ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। ঘুরতে গিয়ে আনন্দের বদলে একরাশ আতঙ্ক নিয়ে সৌভিকদের বাড়ি ফিরতে হয়েছিল, যার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। সৌভিক যেরামভাবে আমায় ঘটনাটা বলেছে আমি ঠিক সেরামভাবেই তুলে ধরছি। ঘটনাটা 2-3 বছর আগের, সালটা 2021। আমাদের এবং কাকাদের ফ্যামিলির আগে থেকেই ডিসাইড করা ছিল যে বকখালি যাব ঘুরতে। আমরা ছিলাম টোটাল 8 জন মেম্বার। আমি, বোন, মা, বাবা আর কাকাদের ফ্যামিলি থেকে কাকা, কাকি আর 2 বোন। কাকার বড় মেয়ে অর্থাৎ আমার বড় বোন আর আমি প্রায় সমবয়সী, তো সব কিছু প্ল্যান মতোই হয়েছিল। আমাদের ট্রেন ছিল রাতের, কিন্তু যাওয়ার সময় একটু দুর্ভোগ পোহাতে হয়, কারণ মাঝপথে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো আমাদের ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল একটি নির্জন এলাকায়। ট্রেনের বগির ভেতরে জ্বলা আলোয় বাইরে যতটুকু দেখা যাচ্ছিল তাতে বোঝা যাচ্ছে যে 2 ধারে খুব চওড়া এবং বিস্তৃত কবরস্থান এবং প্রকাণ্ড কিছু গাছ, এবং 2 ধারে ছোট পাঁচিল দিয়ে রেল লাইন লাগোয়া জায়গাটা লম্বা করে ঘেরা। বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার পরে অবশেষে ট্রেনটি ছেড়ে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছায়। আমাদের যেহেতু হোটেল আগে থেকে বুক করা ছিল না, তাই বকখালিতে নেমে কিছু হোটেল দেখার পর অবশেষে একটি হোটেলে উঠলাম এবং কিছু কারণে হোটেলের নামটা অপ্রকাশিত রাখলাম। যাই হোক, হোটেলটা তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল এবং বকখালির বেশিরভাগ জায়গা তখন আন্ডার ডেভেলপিং, তাই লোকজন সেরম একটা ছিল না। আমরা যেই হোটেলে উঠেছিলাম সেই হোটেলের 2nd ফ্লোর আর 3rd ফ্লোরের কাজ তখনও চলছিল, তাই পুরো হোটেলটা প্রায় ফাঁকাই বলা যায়। লোক বলতে আমাদের 2টো ফ্যামিলি আর একটা ইয়াং ব্যাচ। দেখে মনে হচ্ছিল সব বন্ধুরা মিলে ঘুরতে এসেছে। তো জার্নির পরে খুব ক্লান্ত ছিলাম, তাই রুমে ঢুকেই একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সন্ধেবেলার একটা বিকট চেঁচামেচির শব্দে। তাই মাকে জিজ্ঞাসা করলে মা বলে যে পাশের রুমে খুব ঝামেলা হচ্ছে, যেই রুমে সেই ছেলে মেয়েগুলো স্টে করেছে। মার কথা অনুযায়ী ঘটনার সূত্রপাত হয়েছিল ওই ব্যাচে থাকা একটা মেয়ে কিছুক্ষণ আগে একা ছাদে গেছিল হয়তো কোনো কারণে, এবং কিছু একটা দেখে খুব ভয় পেয়ে মেয়েটা হন্তদন্ত হয়ে দৌড়ে নিচে নেমে এসে তার বাকি বন্ধুদের কিছু একটা বলে, এবং তারপরেই ম্যানেজমেন্টের লোকেদের সাথে তাদের খুব তর্কাতর্কি হয়। আর যেহেতু বিল্ডিংটা সবে হচ্ছিল তাই আওয়াজগুলো খুব বাজেভাবে ইকো হচ্ছিল। যাই হোক, সবাই এই ব্যাপারটা অ্যাভয়েড করে গিয়েছিলাম। তারপর সবাই মিলে একসাথে টিফিনের আড্ডায় বসি, এবং কথায় কথায় আমার বোন আর কাকার ছোট মেয়ে বলে যে হোটেলের করিডোর দিয়ে আসার সময় ওরা নাকি অনুভব করেছে ওদের পেছন পেছন কেউ আসছিল, এবং তাদের পায়ের শব্দ ওরা নাকি স্পষ্ট শুনতে পেয়েছিল। তারপর ওরা যখন পেছন ঘোরে দেখে যে পুরো করিডোরের দূর দূর পর্যন্ত ওরা 2জন ছাড়া আর কেউ ছিল না।
ওদের কথা শোনার পর আমরা ভাবি যে পাশের রুম থেকে চেঁচামেচির শব্দ শুনে হয়তো ওরা ভয়ে এইসব গুজব বানাচ্ছে। কিন্তু তখনও পর্যন্ত আমরা বুঝতে পারিনি যে কি হতে চলেছে সেই রাতে আমাদের সাথে। তাই বাচ্চা দুটোর কথায় সেরাম পাত্তা না দিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে ঘুরতে। এবং বেশ কিছুক্ষণ পর ঘোরা হয়ে গেলে বাবা ও কাকা রাতের খাবার অর্ডার দেওয়ার জন্য সি বিচ লাগোয়া একটি দোকানে চলে যায়। এবং হোটেলে ফেরার পথে বিরিয়ানির দোকান দেখে দুই ছোট ছোট বোন বায়না ধরে যে ওরা নাকি আজকে বিরিয়ানি খাবে। সেই মতো দোকানে গেলে দেখা যায় যে বিরিয়ানির হাঁড়ি চাপানো এবং হতে আরও কিছুক্ষণ বাকি আছে। তাই আমি আর বড় বোন অর্থাৎ কাকার বড় মেয়ে ডিসাইড করলাম যে আমরা আগে ঘরে গিয়ে ফ্রেশ হইনি, না হলে সবাই মিলে একসাথে ঘরে ঢুকলে বাথরুম ইউজ করার জন্য আবার ওয়েট করতে হবে কিছুক্ষণ। সেই মতো মায়ের কাছ থেকে একটা রুমের চাবি নিয়ে হোটেলে ফিরে আসি এবং রুমের ভেতর বাথরুমে ঢুকে যখন মুখ হাতে পায়ে জল দিচ্ছি তখন হট করে একটা দমকা হাওয়ায় বাথরুমের জানলা দুটো সশব্দে দেয়ালে ধাক্কা মেরে খুলে গেল। স্বাভাবিকভাবেই খুব ভয় পেয়ে গেছিলাম এবং তাড়াতাড়ি হাত পা মুখ ধুয়ে বেরিয়ে আসি বাথরুম থেকে। তারপর রুমে বসে আমি টিভি দেখছিলাম এবং তখন বাথরুম ইউজ করছিল বড় বোন। কিছুক্ষণ পর বাথরুম থেকে খুব জোরে একটা পড়ে যাওয়ার আওয়াজ কানে এলো। আওয়াজটা এত জোরে হয়েছিল যে পাশের রুমে থাকা দাদা দিদিগুলো আমাদের রুমে দৌড়ে চলে এসেছিল এবং আমি বাইরে দিয়ে অনেক ডাকাডাকি করেও বাথরুমের ভেতর থেকে বোনের কোনো সাড়া শব্দ পাইনি। তাই খুব ভয় লেগে গেছিল যে কি হলো ওর। তাই সঙ্গে সঙ্গে দাদা দিদিগুলোর হেল্পে কোনো মতে বাথরুমের দরজাটা ভেঙে ভেতরে ঢুকে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম যে ও চিত হয়ে বাথরুমের মেঝেতে পড়ে রয়েছে আর ওর মাথার লম্বা লম্বা চুলগুলো অস্বাভাবিকভাবে ওর মুখের ভেতরে গোজা আর ওর সারা শরীর কাঁপছে, সাথে কিরম যেন গোঙাচ্ছে। এই দেখে তাড়াতাড়ি করে আমি বাবাকে ফোন করি এবং সমস্ত ঘটনা বলি। তারপর বোনকে নিয়ে বিছানায় শুয়ে দিই। 2-3 মিনিটের মধ্যেই বাবা ও কাকা চলে আসে এবং হোটেল ম্যানেজমেন্টের লোকেরা ডাক্তারকে ফোন করে ডেকে পাঠায়। কিছুক্ষণ পর ডাক্তার আসলে ডাক্তার বোনকে ভালো করে চেক আপ করার পর জানায় যে বাথরুমে পা স্লিপ করে পড়ে গিয়ে ও চোট খেয়েছে, তাই জন্যই হয়তো সে গোঙাচ্ছে। তাই সেরম বিশেষ চিন্তা করার কিছু নেই, একটু রেস্ট এবং কিছু ওষুধ নিলেই কিছুক্ষণের মধ্যেই ও একদম ঠিক হয়ে যাবে। কিন্তু আমি নিজের চোখে যেটা দেখেছিলাম সেটা অস্বীকার করব কিভাবে। কিন্তু তখন এই নিয়ে আর কিছু বলিনি। বোন একটু ঠিক হবার পরে বলল যে সে যখন বাথরুমে ঢুকে মুখ হাত পায়ে জল দিচ্ছিল হঠাৎ জানলার বাইরে দিয়ে ফিস ফিস করে কিন্তু বেশ জোরালো কিছু শব্দ শুনতে পায়। তাই জানালা দিয়ে সে যখন দেখতে যায় শব্দটা কোথা দিয়ে আসছে তখনই হঠাৎ কোনো এক অদৃশ্য বল তাকে সজোরে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয়। তারপর আর কিছু মনে নেই। ঘটনাটা হয়তো এখানেই থেমে গেলে পারত, কিন্তু না, এখনও আরও কিছু হতে বাকি ছিল সেই রাতে। আমরা দুই ফ্যামিলি একই রুমে থাকার সিদ্ধান্ত নিলাম সেই রাতে। হঠাৎ রাত বাড়তেই বোন অস্বাভাবিক আচরণ শুরু করলো। কি যেন বিড়বিড় করে একা একাই কী সব বকতে শুরু করলো, এক দৃষ্টে বাথরুমের বন্ধ দরজাটার দিকে তাকিয়ে। তখন ভয়ে ছোট দুই বোন কাঁদতে শুরু করলো। অস্বীকার করব না, আমারও খুব ভয় লাগছিল। প্রায় অর্ধেকটা রাত ওরম ভয় আতঙ্কে কেটে গেল। তখন ঘড়িতে প্রায় 2:30 বাজে এবং মনে হলো সব কিছু স্বাভাবিক হয়ে গেছে।
আর বোনও ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। আমারও চোখ লেগে আসছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ কেউ দরজায় অসভ্যের মতো খুব জোরে জোরে নক করলো। মাঝরাতের এই বিকট দরজা ধাক্কানোর শব্দ কোথাও যেন নতুন আশঙ্কার সৃষ্টি করলো। এবং দরজা যখন বাবা গিয়ে খোলে, দেখে যে কেউ নেই। পুরো লম্বা করিডোরটা একদম ফাঁকা। তাই বাবা ও কাকা রুমের বাইরে বেরিয়ে একটু চেক করার পরেই কিছু দেখতে না পেয়ে রুমের ভেতরে চলে এলো। এবং এই ঘটনাটা আরও 2-1 একইভাবে রিপিট হলো। তারপর আমরা ভাবি যে পাশের রুমে থাকা ছেলে মেয়েগুলো হয়তো মজা করছে এত রাতে। তাই একটু বিরক্ত হয়ে বাবা ও কাকা তাদের রুমে গিয়ে ডাকে। প্রথমে নাকি ওরা দরজা খুলতে চায়নি, কিন্তু পরে একটু হাঁকাহাঁকির পর ওরা দরজা খোলে। ওদের সাথে কথা বলার পর বাবা ও কাকা জানতে পারে নাকি এই একই ঘটনাটা বারংবার ওদের সাথেও হচ্ছে, তাই জন্য ওরা দরজা খুলতে চাইছিল না। আর তার সাথে ওরা এটা বলে যে পাশের তালাবন্ধ রুম থেকে ওরা গোঙানির আওয়াজ শুনতে পাচ্ছে। এবং বাবা ও কাকা ওদের রুমে ঢুকে এই আওয়াজটা শুনেছিল। যদিও এই আওয়াজ শোনার ঘটনাটা বাবা আমাদের কাছ থেকে গোপন করে গিয়েছিল সেই রাতে। বাবা ও কাকা রুমে এসে শুধু এটুকু বলেছিল যে ওদের রুমেও কেউ এরম নক করছে বারবার। সেই রাতটা যে কিরমভাবে কাটিয়েছি আমরাই জানি। আর কিছুক্ষণ পর করিডোর দিয়ে কারোর যাওয়া আসার আওয়াজ স্পষ্ট শুনতে পারছিলাম আমরা সবাই। বাবা ও কাকা দরজা খুলে দেখবে বলে ডিসাইড করলেও মা আর কাকি বারণ করে। ভোর হতে হয়তো আর কিছুক্ষণ বাকি ছিল, তাই কোনো মতে ওই একটা রুমে আমরা 8 জন ভোর হওয়ার জন্য অপেক্ষা করি। অবশেষে ভোরের আলো ফুটলে আমরা তৎক্ষণাৎ হোটেলটা ছেড়ে দিই এবং পরের দিনের সমস্ত প্ল্যান ক্যান্সেল করে বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে কাকা বড় বোনকে ঠাকুরমশাইয়ের কাছে একবার দেখিয়ে নেয় এবং বোন এখন সম্পূর্ণ সুস্থ আছে। কিন্তু আজ 3 বছর পরেও সেই ঘটনার প্রতিটা মুহূর্তের কথা আমার স্পষ্ট মনে আছে। তাই ঘটনার ব্যাপারে বাবা ও মায়ের সাথে এখনও কথা বললে খুব ভয় লাগে। ভাগ্য ভালো ছিল হয়তো কারোর সেরাম বড় সড়ো ক্ষতি হয়নি। যাই হোক, ঘটনাটা নিজের মতো করে পড়ে শুনিও। এই ছিল সৌভিক ও তার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ভয়ানক ঘটনা। এবং এই ঘটনাটা সত্যি খুব অবাক করে দিয়েছে যে বাইরে ঘুরতে গিয়েও এরম একটা ঘটনার সম্মুখীন হওয়া খুবই দুর্ভাগ্যজনক। এই ছিল আজকের প্রথম ঘটনা। এবার আমরা যাব আমাদের দ্বিতীয় ঘটনার দিকে। এই এপিসোডের দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছে সায়ন এবং এটা সায়নের পাঠানো 2 নম্বর ঘটনা। ঘটনাটা ঘটেছিল সায়নের বাবা ও তার বাবার বন্ধুদের সাথে। তারা যখন নিজেদের মধ্যে একটা ছোট পার্টি করেছিল গ্যারেজের ভেতর, তখন ঘটেছিল। এই ঘটনাটা ছোট হলেও খুব ইউনিক আর সারপ্রাইজিংও বটে। সায়ন যেভাবে আমায় ঘটনাটা লিখে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই তুলে ধরছি। ঘটনাটা ঘটেছে বেলেঘাটায়, তাই যারা বেলেঘাটা থেকে আছো তারা খুব ভালোভাবে জায়গাটা রিলেট করতে পারবে। একদিন বাবার সাথে আড্ডা জমে উঠেছিল এবং কথায় কথায় বাবা এই ঘটনাটা আমায় জানায়। ঘটনাটা খুব একটা বেশি দিন আগের নয়, জাস্ট আগের বছর দুর্গাপুজোর দিনটা ঠিক মনে পড়ছে না, নবমী না হয় দশমীর রাতে বাবা ও বাবার বন্ধুরা প্ল্যান করে যে তারা নিজেদের মধ্যে একটা ছোট পার্টি করবে। তো সেই হিসাবে আগে বন্ধুদের মধ্যে টাকা তোলা হয়, তারপর মাংস কিনে নিয়ে এসে সেটা মাকে দিয়ে রান্না করিয়ে 3টে কন্টেনার বক্সের মধ্যে ভরে বাবা নিয়ে যায়। এবং জায়গাটা ঠিক হয় সরকার বাড়ির সাইডে একটি গ্যারেজে, কারণ বাবার একটা বন্ধুর সাথে গ্যারেজের গার্ডের খুব ভালো জানাশোনা ছিল। তো বাবাদের গ্রুপ থেকে ছিল 5 জন এবং ওই গার্ডটাকে নিয়ে টোটাল 6 জন।
বাবা ও তার বন্ধুরা একসাথে সবাই মিট করে গ্যারেজে ঢোকে এবং গ্যারেজের যেই গার্ড আছে সে আগে থেকেই গ্যারেজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছিল যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়। তারপর বাবাদের পার্টি শুরু হয়। বড়রা যেরমভাবে পার্টি করে সেরামই আর কি। কিছুক্ষণ পর সবারই একে একে মনে হয় কেউ যেন তাদের চুল ধরে টানছে, পিঠে চিমটি কাটছে এবং এরম আরও কিছু ছোট ছোট বিক্ষিপ্ত ঘটনা। যেহেতু সেখানে থাকা সবাই কম বেশি ড্রিঙ্ক করেছিল, তাই তাদের মধ্যে কেউ এই ঘটনাগুলো একবারেই পাত্তা দেয়নি। কিছুক্ষণ পর তাদের পার্টি হয়ে যাওয়ার শেষে দেখে যে একটা বক্স ভর্তি মাংস এখনও পড়ে আছে। বলে রাখি, বাবা বাড়ি থেকে 3 বক্স ভর্তি মাংস নিয়ে গেছিল, কিন্তু এখনও একটা বক্স ভর্তি মাংস পড়ে আছে। তাই বাবা ও তার বন্ধুরা ডিসাইড করলো যে এই বক্স ভর্তি মাংসটা সিকিউরিটি গার্ডকে রাতে খাবার জন্য তারা দিয়ে যাবে, যেহেতু সে তাদের এত হেল্প করেছে এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্য সিকিউরিটি গার্ডটা আগে থেকেই সমস্ত গ্যারেজটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রেখেছিল। তো এই কথাটা সিকিউরিটি গার্ডকে বললে সে বক্সটা নিজের কাছে রাখতে অস্বীকার করে। স্বাভাবিকভাবেই প্রথমে বাবা ও তার বন্ধুরা ভেবেছিল হয়তো যে সে বক্সটা নিতে লজ্জা পাচ্ছে, কিন্তু পরে সে জানায় যে সে মাংসগুলো খেতে পারবে না, বরং তাকে মাংসগুলো খেতে দেওয়া হবে না। এই কথা শুনে বাবা ও তার বন্ধুরা একে অপরের মুখের দিকে তাকায় এবং বাবা প্রশ্ন করে যে তাকে কে খেতে দেবে না। সিকিউরিটি গার্ডটা যেটুকু জানায় যে সে একা কোনোদিনও মাংস, মাছ বা কোনো আমিষ খাবার এখানে নিয়ে এসে খেতে পারেনি। হয় টিফিন বক্স আপনা আপনি খালি হয়ে যায় বা সেই খাবারগুলো অস্বাভাবিকভাবে নিচে পড়ে নষ্ট হয়ে যায়। তাই সে যখন লাঞ্চ বা ডিনারে কোনো খাবার নিয়ে আসে সেটা সবসময় নিরামিষ হয়। এইসব শোনার পর বাবা ও তার বন্ধুরা ভাবে যে সিকিউরিটি গার্ড নেশার ঘোর থেকে হয়তো এইসব বানিয়ে বানিয়ে বলছে। তাই তারপরেও বাবা জোর করে মাংস ভর্তি বক্সটা তার কাছে রেখে দেওয়ার জন্য তাকে বাধ্য করে। তাই অনেক জোরাজুরির পর সে আর মানা করতে পারেনি। তাই বক্সটা তার সাইকেলে চাপিয়ে গেট খোলার জন্য তাদেরকে বাইরে পর্যন্ত ছাড়তে আসে। যেহেতু গ্যারেজে অনেক বিড়াল ছিল তাই তার অনুপস্থিতিতে মাংসে ভরা টিফিন বক্সের গন্ধ পেয়ে যাতে বক্সে কোনো বিড়াল মুখ দিয়ে না দেয় তাই জন্য সে বক্সটাও সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে গ্যারেজের দরজা খুলতে যায় এবং তার সাইকেলের পেছনে বাবারাও বাইক নিয়ে রওনা হয়। আসলে গ্যারেজটা ছিল অনেকটা ভেতরে, তাই বাইক করে গ্যারেজের গেট পর্যন্ত আসতে মিনিমাম 1 মিনিট সময় লাগে। হঠাৎ সিকিউরিটি গার্ডের মনে হয় যে তার সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো বক্সটা হালকা হয়ে গেছে এবং সে তৎক্ষণাৎ বুঝতে পেরে গেছিল যে ব্যাপারটা কি হয়েছে। তাই সে বাবাদের দাঁড়াতে বলে এবং নিজে সাইকেল থামিয়ে টিফিন বক্সটা খুলে দেখায় যে বক্সটা পুরো ফাঁকা হয়ে গেছে। একটা হাড়ও দুরস্থ বক্সে কোনো ঝোলের দাগও লেগে নেই, যেন মনে হচ্ছে বক্সটা কেউ জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দিয়েছে। বাবারা সবাই এটা দেখে অবাক এবং সিকিউরিটি গার্ড বলে যে সে জানতো যে এরম কিছু একটা হতে চলেছে, তাই জন্যই সে বলেছিল যে এটা তার কাছে না রাখতে। সিকিউরিটি গার্ড এটাও বলে যে সে যখন এই গ্যারেজে একা ঘুমায় তাকে পেছন দিয়ে কেউ ডাকে, তার চুল ধরে টানে, তাকে চিমটি কাটে। এটা তার জন্য এখন প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। তখন বাবা ও তার বন্ধুরা বলে যে তাদের সাথেও এরম হচ্ছিল তারা যখন বসেছিল। তারপর সিকিউরিটি গার্ডকে বাবারা বলে যে এসব ঘটনার পরেও সে কেন এখানে এখনও কাজ করছে, সেই কাজটি ছেড়ে দেয়নি কেন। সেই উত্তরে সিকিউরিটি গার্ড বলে যে তারা তাকে ডিস্টার্ব করলেও তারা তার কোনো ক্ষতি করে না
এইসব শোনার পর বাবা ও তার বন্ধুরা তাড়াতাড়ি গ্যারেজ ছেড়ে চলে আসে। এই ছিল সায়নের বাবা ও তার বাবার বন্ধুদের সাথে ঘটে যাওয়া খুব রিসেন্ট একটা ঘটনা। তো কেমন লাগলো ঘটনাটা? যদি কারোর সাথে এরম কোনো ঘটনা ঘটে থাকে বা এরম কোনো ঘটনা শুনে থাকো তাহলে কমেন্টে জানিও, এবং ঘটনা দুটোর মধ্যে কোন ঘটনাটা বেশি ভালো লাগলো সেটাও জানিও। যদি ঘটনাগুলো ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, এবং আরও ইউনিক ও ভৌতিক ঘটনা শুনতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে ঘটনাগুচ্ছের কোনো এপিসোড মিস না হয়, এবং টাইম টু টাইম নোটিফিকেশান চলে যায় প্রত্যেক শনিবার রাত 10টায় ভিডিও ছাড়লে। আমায় ঘটনা পাঠাতে হলে খুব সহজেই আমায় মেল করতে পারো ঘটনাগুচ্ছ@gmail.com-এ, বা ঘটনাগুচ্ছর ফেসবুক পেজে মেসেজ করে জানাতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তোমার ঘটনা পাঠাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার ঘটনাগুচ্ছর ফেসবুক পেজে দেওয়া আছে, এবং সমস্ত লিঙ্ক ডেসক্রিপশানে এবং স্ক্রিনে দুটো জায়গায় পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ হর হর মহাদেব।